চন্দ্রা বলল, নানি হয় আপনার, আমাদের কত বড় উনি, ওনার সাথে এমন আচরণ শোভা পায় না। তাই তো এখন উনি বাসায় থাকতে পারছে, তা না হলে কবে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। চন্দ্রা আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু চন্দ্রার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয় সাফা। একদম বক বক করবে না, সময় হলে আমি নিজেই দিয়ে দেব, এখন একটু কাছে আসো তো। মানুষজনের ভিড়ে তোমাকে আজকাল পাওয়াই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। হাতে ধরাই দাও না আমার, এখন একটু আদর করতে দাও। চাদর দিয়ে নিজের আবৃত্ত করে ফেললো। চন্দ্রা পালানোর চেষ্টা করেও পালাতে পারল না। এদিকে অবরেরাজ অফটে ছিল, তাই অনেক দিন পর নিশান্তর সাথে হোটেল পরিদর্শন করতে যাবে বলে মনে স্থির করল। বাড়ি থেকে বের হয়ে নিশান্তকে কল করে বলে, নিশান্ত শুনে খুশি হয়ে বলল ওর জন্য অপেক্ষা করবে। নিশান্তের ফ্ল্যাটের সামনে আসতেই অপোজিট সাইডের একটা কনফেকশনারির দোকান থেকে লতাকে বের হতে দেখল। অজান্তেই চোখ দুটো নিবদ্ধিত হলো সেই দিকে। মানুষ বারবার নিষিদ্ধ বস্তুর দিকে আকর্ষণ হয় বেশি, ঠিক চুম্বকের ন্যায়। লতাও তো এখন অফারের জন্য নিষিদ্ধ জিনিসগুলোর মধ্যে একটি অন্য কারো বউ, তবু কেন যে মন নিষিদ্ধ জিনিসটিকেই পেতে চায়। আজ নিশান্তকে বলা কথাগুলো খুব মনে পড়ছে। অন্যের বউর প্রতি বিন্দুমাত্র আকর্ষণ থাকাটাও অযাচিত, কাউকে উপদেশ দেওয়া সত্যিই সহজ, তার জায়গায় নিজেকে দাঁড় করানো কঠিন। আর এই পৃথিবীর কঠিন সত্যগুলোর মধ্যে একটি হলো এই নারীর উপর ওর আর কোনো অধিকার নেই। এই নারী এখন অন্য কারো সম্পদ। ভাবতেই বুকটা ভারী হয়ে গেল তার। দুহাত বোঝায় তার বাজারের ব্যাগ, শরীরের ঘামগুলো চুয়ে চেয়ে পড়ছে। দূর থেকে দেখে চিনে ফেলল অব্র। আজও মুখটা ক্লান্তিতে পড়া, চোখের নিচের কালিটা আরো স্পষ্ট। এত কিসের কষ্ট মেয়ে অব্র বুঝতে পারছে না। এখন তোর সুখে থাকার পালা, পয়সাওয়ালা স্বামী, সংসার, শ্বশুর বাড়ি, যা চেয়েছিল সবই তো হাতের মুঠো। তাহলে কেন চোখে মুখে এত বিষণ্ণতা? লতা ওর বিষণ্ণতার চোখে কিছুক্ষণ রাস্তার এপাশ ওপাশে তাকিয়ে থাকলো। আশেপাশে কোনো রিক্সা না পেয়ে ভেতর থেকে একটা দীর্ঘ শ্বাস বের হয়ে পায়ে হাঁটা শুরু করল। বেগের ভারে হাত দুটো ছিঁড়ে যাওয়ার উপক্রম। অব্র দূর থেকে দেখেই লতার কষ্ট অনুধাবন করতে পারছে। অব্রের বুকের বাঁ পাশে হঠাৎ চিনচিনে ব্যথা শুরু হলো। আজও কেন জানি এই নারীকে দেখলে অনুভূতিগুলো কাটা হয়ে দাঁড়ায়। আজও কেন এই নারীর বিষণ্ণতার ছায়া মুখশ্রী ওর মনকে বড়ায়। আজও কেন এই নারীর কষ্ট সহ্য হয় না ওর। অব্র জানে না, জানতে চায়ও না, কিন্তু চোখের সামনে এই নারীকে কষ্টে দেখতে পাবে না, এতটুকু বুঝতে পারছে। মেয়েটির যন্ত্রণা নিজের সর্বাঙ্গেই যন্ত্রণা করে। ওর জীবনের জাদুমন্ত্রের মতো কাজ করতো এই মেয়েটির হাসি। তাই নিশান্তের বাড়ির সামনেই গাড়িটা পার্ক করে নিজেই ছুটে যায় লতার কাছে। আজ আর আটকাতে পারল না নিজেকে। লতার বাড়ির কাছাকাছি আসতে লতা থেমে যায়। অব্রকে সাথে নিয়ে আর বেগ বাড়াতে পারবে না। প্রতিবেশী কেউ লতাকে কোনো ছেলের সাথে দেখলে তিলকে তাল বানিয়ে শ্বশুর বাড়ির কাছে পেশ করবে, আর শাশুড়ি তো সর্বক্ষণ বাহানা খুঁজে লতাকে অপমান করা। তাই নিজের জীবনের যন্ত্রণাটা আর একটু বাড়াতে চায় না। অফরের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নেয় ব্যাগগুলো। এরপর ডানে বামে না তাকিয়ে সোজা হাঁটা ধরে বাড়ির উদ্দেশ্যে। অর্ব বিস্ময় নয়নে তাকিয়ে থাকে লতার যাওয়ার পথে। কি আশ্চর্য মেয়ে, একটু কৃতজ্ঞতা নেই, বেঈমান কোথাকার। অবশ্যই বেঈমান তো আগের থেকেই, আর নতুন কি। অব্র পেছনে ঘুরে গাড়ির দিকে হাঁটা ধর। আড়াল থেকে দুটো চোখ সবই দেখেছিল। কষ্টে দুঃখে নিজেকে সামলাতে না পেরে চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। হাতের ব্যাগগুলো শক্ত করে ধরে হাঁটা ধরলো আবার। কিছুক্ষণ আগের ঘটনা। ক্লান্ত লতা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ক্লান্ত ওর চোখ বড় করে বুঝতে আসতে চাইছিল। তখনই নিজের পাশে কাউকে অনুভব করে। মাথা গড়িয়ে দেখার আগে মানুষটি তার হাত থেকে ব্যাগগুলো এক প্রকার ছিনিয়ে নেয়। লতা চমকে যায়, মানুষটির দিকে চমকে তাকায়। অব্রকে এই সময় একদম আশা করেনি লতা। মনের ভেতর চেপে রাখা অনুভূতিগুলো আবার এত বছর পর জাগ্রত হতে লাগলো। অব্রের দিকে তাকাতেই থেকে একটা নিষিদ্ধ যন্ত্রণা কাঁপুনি ধরায় লতার হৃৎপিণ্ডে।
দীর্ঘ যাতনার পর একসময় ক্লান্তি নেমে আসে, মনের নিষিদ্ধ এক প্রশান্তি। বছরের পর বৎসর পার হয়ে যাওয়ার পরও কেন জ্বলে আছে এই নিষিদ্ধ অনুভূতিগুলো? প্রচন্ড খিদে গিলতে মন চায় আজ এই নিষিদ্ধ গাছের এই নিষিদ্ধ ফলটিকে। খুব কি দোষের হবে অব্র নামের এই নিষিদ্ধ ভূমিতে পা ফেললে? শত বৎসর এখনো অপেক্ষা করতে পারবে। প্রতিবার আমার তৃষ্ণার্ত চোখগুলো খুঁজে বেড়াবে কেবল তোমার নিষিদ্ধ অবয়ব। আজও কেন এত অনুভূতি জাগে এই পুরুষটিকে দেখে? লতার কাছে আর উত্তর নেই। হয়তো ভালোবাসার বড় কাঙাল বলে অব্রকে দেখে চমকালেও মুখে প্রবাস করল। অব্রের ক্ষণিকের যত্নটুকু করিয়ে আঁচলে বেঁধে রাখতে চায়। কতটা প্রশান্তি পেয়েছে আজ লতা হয়তো প্রকাশ পানিতে খুঁজে পাওয়া মুশকিল, তাই তো? নিজের নিষিদ্ধ অনুভূতিগুলো মুখ খুলে বলতে পারেনি লতা অভ্রকে। হয়তো মন চায়নি, মাঝে মাঝে নীরবতায় সব কিছু বলে দেয়। কিছু বলতে নিলে হয়তো অভ্রের কাছে কিছু লুকাতে পারবে না, যা এত বছর ধরে বুকে চেপে রেখেছে। নিজের জীবনের কোনো কিছুর সাথে অভ্রকে জড়াতে চায় না, তাহলে অভ্রের জীবনে হয়তো অন্ধকার চেয়ে যাবে। নিজের কষ্টগুলো লতা নিজের মাঝেই দাফন করলো। কাউকে বুঝতে দেয় না, চলবে না। কাউকে জানালেও চলবে না। তাই তো অভ্রকে নিজের বাসার গলির সামনে নাইনে অন্য পথে নিয়ে আসলো, কারণ ও কিছুতেই অভ্রকে নিজের সম্পর্কে কিছু জানতে চায় না। নিশানদার বিল্ডিং এর উঁচু ছাদের চওড়া রেলিং এর উপর পা ঝুলিয়ে বসে আছে অভ্র। এক হাতে মদের বোতল তো অন্য হাতে সিগারেট। এক চুমুক করে মদ গিলছে আর তার সাথে পাল্লা দিয়ে সিগারেট ওঠাচ্ছে। পাশের নিশান্ত ঘাপচি মেরে বসে আছে। সে কখন ধরে বন্ধুর মন খারাপের কারণ বুঝতে পারছে না। ওদের মধ্যে সবচেয়ে পাঞ্চঞ্চকর ছেলেটি আজ হঠাৎ করে কি হলো? নিশান্ত শান্ত দৃষ্টি মেলে কপাল কুঁচকে ভাবছে। রাতের আকাশ বরাবরই মনে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি করে। অশান্ত মনকেও শান্ত করে দেয়। আকাশে রাতভর তারার খেলা করে, জানান দেয় তাদের উপস্থিতির কথা। উজ্জ্বলতা দিয়ে ভরে দেয় আমাদের হৃদয়। একটা সৌন্দর্য নিয়ে হাজির হয় রাতের আকাশ। আমরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকি, বোঝার চেষ্টা করি এই সৌন্দর্যের গঠনটা। অতঃপর উদাস মনে ঘুরে বেড়ায় এক তারা থেকে আরেক তারাতে। তাই না নিশান্ত? বলেই অভ্র থামল। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বোতলে চুমুক দিয়ে আবারও বলতে লাগলো, জানিস নিশান্ত, চাঁদও তারার শুভ্র রূপ দিয়ে আলোকিত করে তোলে রাতের পৃথিবী। খালি চোখে মনে হয় বেশি তো দূরে নয় চাঁদটা। হাত দিলেই হয়তো ধরতে পারবো, ছুঁতে পারবো। কিন্তু আমাদের এই ভাবনাগুলো নেহাতি কেবল ভাবনা। বাস্তবে তো চাঁদ আমাদের দোয়ার ছোঁয়ার বাহিরে থাকে। শুধু দূর থেকে দেখেই একরাশ মুক্ততা। কিন্তু মাঝে মাঝে মেঘের আড়ালে চাঁদ কিছুক্ষণের জন্য নিজেকে লুকিয়ে ফেলে আমাদের সাথে খেলা করে। কিছুক্ষণ পর আবার দৃশ্যমান হয় আমাদের চোখের সামনে। আমরাও চাঁদ দেখি, চাঁদের গায়ের দাগ দেখি। চাঁদ আর তারার এক স্বর্গীয় সমাবেশ তৈরি করে কালো রাতের আকাশের গায়ে। হঠাৎ কোনো তারা খসে পড়ে এবং আমরা বিমোহিত হই তার খসে পড়া দেখে। হলুদ, লাল, খয়েরি, নীল, সাদা ইত্যাদি নানা রঙের তারাকারি ঘিরে থাকে চাঁদকে, আর চাঁদ তার শুভ্রতা নিয়ে এক মায়াচ্ছন্ন চাদর বিছিয়ে আছে। মন খারাপ তোর? কি হয়েছে ভাই, একটু খুলে বলতো। নিশান্ত অনুগ্রহ সরে জিজ্ঞেস করলো। আমার চাঁদ তারা বা মহাকাশ সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই। বিজ্ঞানে আমি বরাবরই একটু কাছে ছিলাম, তা তো জানিসই। তাই মহাকাশ ছাড় আসল ঘটনা খুলে বল, কি হয়েছে। অবর চাপা হাসলো। হাতের সিগারেটটা কিছুক্ষণ দুটুটের মাঠে চেপে ধর কয়েকটা টান দিল। সিগারেটের দেহ পড়তে পড়তে আর অবশিষ্ট কিছুই বাকি নেই। সিগারেটের শেষ হয়ে যাওয়ার অংশটুকু ছুঁড়ে ফেলে দিল। বোতলে মগ লাগিয়ে স্বচ্ছ কাচের ভেতর থাকা বিদেশীয় পানীয় ঠকঠক করে সব গিলে ফেলে। কাচের বোতলটি শরীরে জোরে আছাড় মারল ছাদের ফ্লোরে। মুহূর্তেই কাচের ছোট ছোট টুকরো ছাদ ভরে গেল। অভ্র এই টুকরো কাছের মধ্যে নিজের হৃদয়ের ক্ষত দেখতে পেল। নিশান্ত নির্বিকার হয়ে চেয়ে দেখছে। অভ্রের ভেতরে অশান্তির কারণ জানে না, তাই নিবারণের উপায়ও জানে না। তবে এতটুকু বুঝতে পারছে বন্ধুর ওর ভালো নেই, একদম ভালো নেই। এদিকে বিয়ের আর 2 সপ্তাহ বাকি। মির্জা বাড়ি এখন থেকে পুরো দমে বিয়ের সাজে সাজতে ব্যস্ত। বিয়ের আয়োজন দেশের সবচেয়ে বড় হলরুমে আয়োজন করা হয়েছে। তাই বলে কি মির্জা বাড়ি সাজবে না? অবশ্যই সাজবে।
আর সকাল থেকেই ওয়েডিং প্ল্যানের লোকেরা এসে মির্জা বাড়ির সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়ানোর কাজ করছে। সাজানোর আইটেম, তাজা ফুলের ব্যবহার হবে বেশি। বাড়ির ছোটরা যখন ড্রয়িং রুমে ব্যস্ত, তখনই বাড়ির সদর দরজা দিয়ে মধ্যবয়স্ক একজন লোক প্রবেশ করল। লোকটির উপস্থিতি তখন কেউ বুঝতে পারেনি, তাই সেদিকে কারো বিশেষ কোনো খেয়াল নেই। সবার নজর নিজের দিকে আকৃষ্ট করতে মধ্যবয়স্ক লোকটি গলা খাকড়ে উচ্চ সরে বলল, কেমন আছো সবাই? বাড়ির সবাই দুয়ারে এসে দাঁড়িয়ে আছে সে কখন ধরে, আর তাকে বরণ করার মতো কেউ নেই। মির্জা বাড়ি তার রিচুয়াল কি সব ভুলে গিয়েছে? হীরামণি নীলুফার বিয়ের আয়োজন কতটুকু আর বাকি আছে, সেসব বিষয় নিয়ে ওয়েডিং প্ল্যানরা নুসরাতের সাথে আলোচনা করছে। কারণ সময় মতো সব হওয়া চাই। 2-3 দিন পর বাকি অতিথিরাও আসা শুরু করে দিলে লাস্ট মুহূর্তে কোনো ঘরবার একদম সহ্য করবে না। তাই নুসরাতকে আগে থেকেই সব বুঝিয়ে দিচ্ছে দুজন। কারণ মেয়েটি নতুন, তার উপর অল্প বয়স, সাফারের নাকি পরিচিত, তাই এত বড় ইভেন্ট করার সুযোগ দিয়েছে। কিন্তু ব্যাপারটা নীলুফার বা হীরামণি কারো পছন্দ হয়নি। তারা দেশের বেস্ট প্ল্যানার হায়ার করতে চেয়েছিল, কিন্তু সাফারের মতে তারা বেস্ট হলেও তাদের প্ল্যানগুলো বেশিরভাগই পুরাতন হয়। তাই ফ্রেশারদের সুযোগ দেওয়া উচিত, তাদের কাছ থেকে নতুনত্ব অনেক কিছু পাওয়া যায়। তাই বন্ধুর বোন নুসরাতকে নিজের বোনের ওয়েডিং প্ল্যান হিসেবে হায়ার করে। সাফার নুসরাতের কাজ দেখছে আগে। এত বড় ইভেন্ট আগে প্ল্যান না করলেও যা করেছে তা সবই সন্তুষ্টজনক ছিল। তাই সাফার আশা করে মেয়ে নিজের বেস্টটা দিয়েই কাজ করবে এখানে। লিভিং রুমের কর্নার সাইডে রাখা সোফাতে বসে কথা বলছিল তারা। হঠাৎ পরিচিত কণ্ঠ কর্ণপাতে আসতেই হীরামণি থমকে গেল। শ্বাস ফুলে দ্রুততর হাতে লাগলো। ঘাড় ঘুরিয়ে দেখার পরও বিমূর বিহবল হয়ে গিয়েছিল। ভিন্ন এক মানুষ রূপান্তরিত হয়েছে। আবির, যে সাংঘাতিক অপরাধ করেছে নিজের স্ত্রী আর সন্তানদের সাথে। অপরাধ বোধের বিন্দুমাত্র চিহ্ন মুখে নেই তার। বয়সের এই পর্যায়ে এসে কোনো রোগের চিহ্ন নেই দেহে। ওর দেহ সুন্দর সময়ের ক্ষীণতা অনুপাত অক্ষুণ্ণ রেখেছে। তবু এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে বিগত বছরগুলো নিজের পরিবার পরিজন ছাড়া বেশ ভালোই কেটেছে তার। অথচ জীবনের কঠিন 10 বছর পার করা সহজ ছিল না হীরামণির জন্য। হীরামণির সামনের মানুষটিকে খুঁটিয়ে দেখতে লাগলো। সময়ের সাথে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ছোট করে কাটা চুল তাকে ভালোই মানিয়েছে, কিন্তু তার রং আর এখন আগের মতো নেই, বরং অ্যালুমিনিয়ামের মতো। আর দাদি নানির আমলের চশমার আড়ালে তার সুন্দর চোখ দুটি তাদের অর্ধ জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ হারিয়ে যাওয়ার গল্প চিৎকার করে বলছে। নীলুফারও বর্ষা থেকে উঠে দাঁড়াল। ননদের কাঁধে হাত রেখে চোখের ইশারায় শান্ত হতে বলল। হীরামণির অস্বস্তি আর অস্থিরতার কারণ দুটোই জানা নীলুফারের। হীরামণিকে ওখানে রেখে ধীর পায়ে এগিয়ে গেল সদর দরজার সামনে। বাড়িভর্তি মানুষের সামনে নিজের বোনের মতো ননদকে কোনো তামাশার পাত্র বানাতে চায়নি নীলুফার। তবে এত বছর পর আবিরের আবির্ভাবের কারণ বুঝে উঠতে পারছে না। শান্ত দৃষ্টিপটে তাকিয়ে মুখে একটা মেয়েকে হাসি টেনে জিজ্ঞেস করলো, ভাই সাহেব, এভাবে আচানক? না মানে আপনার আসার কথা তো ছিল না, তাই আর কি। কোনো কি বিশেষ প্রয়োজন ছিল? ড্রয়িং রুমের পরিবেশ এখনো থমথমে। পিনপনে নিরাপত্তা ছেয়ে গেছে পুরো মির্জা বাড়ি। ব্যাপারটা ঘোড়ার ব্যাগে সাফারের কানে চলে যায়। সাফার নিজের স্টাডি রুমে ছিল, নিজের সহকর্মী আরিফের সাথে কেস সংক্রান্ত কিছু আলাপে ব্যস্ত ছিল। খবরটা পাওয়ার সাথে সাথে সাফারের চোয়াল শক্ত হয়ে যায়। হাত মুঠো করে নিজের রাগটা নিয়ন্ত্রণের চেষ্টা করে। এদিকে কেন, আমি কি আসতে পারি না ভাবি? শ্বশুর বাড়ি বলে কথা। কারো কোনো তোয়াক্কা না করেই আমি শেখ নিজে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। হাতের কোটটা সোফায় ফেলে নিজেও আরামে বসে পড়ল। ড্রয়িং রুমে বসে থাকা রিদি, অর্পিতা, ফারাজ সহ সকলকে উদ্দেশ্য করে বলল, কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো, এটাকে নিজেদের বাড়ি মনে করে। ফারাজ রেগে উঠল, দাঁতে দাঁত চেপে হেসে হেসে বলল, আপনি এখানে কি করছেন মিস্টার আবি? আবি বলল, বাবা হই তোমার। ভারী কণ্ঠে জবাব দিল আবি। সম্পর্কের দূরত্ব বেড়ে গেলেও সম্পর্কটা কিন্তু চেঞ্জ হয়নি।
তোমার মা এমনিও কোনো কাজের ছিল না, কিন্তু আশা করেছিলাম আমার সন্তানদের সে ভালো শিক্ষা দেবে, কিন্তু প্রতিবারের মতো এবারও আমাকে নিরাশ করে। মুখ সামলিয়ে কথা বলো, বলে যাবেন না আমি এখন সেই পিচ্ছি ফারাজ নেই যার সামনে ওর মাকে অপমান করবেন আর ও কিছুই করতে পারবে না। হৃদি ভয়ে ওর ভাইয়ের বাহু চেপে ধরল। এই মানুষটিকেও ভীষণ ভয় পায়। তার সাথে আদৌ কোনো নামে মাত্র সম্পর্ক আছে বলে মনে হয় না, তবুও ভয় পায়। ভয়ের কারণ হয়তো জানাই নেই। বাহ, আই মিন পোস্ট, তুমি একজন পুরুষের মতো কথা বলেছ। যাই হোক, তোমার সাথে পরে কথা বলবো, আগেই বাড়ির প্রধানের সাথে আলাপ করে নিই। কোথায় সে আজ, কোথায় গেল? তার ন্যায় নীতি ওয়াদা ভঙ্গ করার অপরাধে কি শাস্তি দেওয়া দরকার তাকে? বলেই আবির এক মুহূর্ত না দাঁড়িয়ে সিকান্দার মির্জার রোমের দিকে পা বাড়াল। পুরো ব্যাপারটা সাফার দোতলার বারান্দায় দাঁড়িয়ে অবলোকন করল। কপালে ওর চিন্তার ভাঁজ দেখা দিল। আবির শেখের এখানে আসার উদ্দেশ্য বুঝতে পেরে নিজেকে শান্ত রাখা ছাড়া কোনো উপায় নেই। মির্জাবাড়ির মান সম্মানের প্রশ্ন। মির্জাবাড়ির পূর্বপুরুষ কখনো কাউকে কথা দিয়ে কথা ভাঙেনি। সাফার এর মধ্যে নিজের পূর্বপুরুষের কিছুটা গুণ আছে, তাই তো কথার বল খেলাপ করেনি। কিন্তু এবার বিষয় ভিন্ন। সিকান্দার মির্জার ভেতরে বিবেক যদি জাগ্রত হয়, তাহলে সব পাল্টে যাবে, অনেক কিছু বদলে যাবে। এইদিকে সাফারের সাদা শার্টে রক্তের লাল বর্ণ ধারণ করেছে। ফারাজের গায়ের টি শার্টটিও একই অবস্থায়। হাসপাতালে স্ট্রেচারে সহিত একজন নারীর দেহ নিয়ে দ্রুত ব্যাগে করিডোরে চড়ছে দুজন যুবক। তাদের অবস্থা দেখে আশেপাশের সকল মানুষই ঘাবড়ে দিক বেদিক সরে দাঁড়ায়। যুবকদের চিৎকারে ডাক্তারও ছুটে আসে। চিনতে এক মিনিটও সময় নেয়নি সামনের যুবকটিকে। কাল বিবর্ণ না করে ডাক্তার নিজে স্ট্রেচারে সহিত রোগীকে দেহটিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। ইতিমধ্যে ভেতরে আরো বেশ কয়েকজন অভিজ্ঞ ডাক্তার এসে উপস্থিত হলো। রোগীর শরীর থেকে চাদরটা সরাতেই সবাই আটকে উঠল। অপারেশন থিয়েটার নারী ডাক্তার সহ নার্সদের চোখে পানি চলে এলো। বিশাল করিডোরের দুপাশে দুজন যুবক হাত পা ছড়িয়ে ফ্লোরেই বসে আছে। একজন সমুদ্রের মতো শান্ত, তো আরেকজনের ভেতরে চিৎকারের ভেসে আসছে। 7 তলা বিশিষ্ট হাসপাতালের 3 তলা পুরোটাই খালি করে ফেলা হয়েছে। পুরো হাসপাতাল ফরবিডেন এরিয়া পরিণত করা হলো। হাসপাতালের ফোনের লাইন জ্যাম করে দেওয়া হলো, কারণ হাসপাতালের বাইরে বা ভেতরে ঢোকার অনুমতি নেই। এতে অবশ্যই ভুক্তভোগীরা কিছু ক্ষোভ প্রকাশ করলেও তাদের কোনো বিল দিতে হবে না বলেই থামিয়ে দেওয়া হয়। আধা ঘন্টার মধ্যে পুরো হসপিটাল নিজের আয়ত্তে নিয়ে নিল নেহা। নিজের সিকিউরিটি ফোর্স দিয়ে ঘেরা ফেলা হয়েছে হাসপাতাল। এই খবর কোনো মূল্যেই বাহিরে যাওয়া যাবে না, সে সব বিষয়ই নেহাল খেয়াল রাখছে। অভ্র, নিশান্ত, মৃণালী সহ মেজাবাড়ির সবাই কিছুক্ষণের মধ্যে এসে পড়ল। খবর পেয়ে অভ্র এসে ছুটে গেল অপারেশন থিয়েটারে। হাসপাতালের 3 তলার করিডোরে এখন কেবল কান্নার শব্দ শোনা যাচ্ছে। খবর পেয়ে আমিরও ছুটে আসে পরিবার সহ। ঘণ্টাখানিক পর সব ডাক্তার অপারেশন রুম থেকে একে একে বের হয়ে আসলো, কেবল অভ্র ছাড়া। ডাক্তারকে দেখেই সকলের কান্না বন্ধ করে চিন্তিত মুখে তাকালো। সাফারও উঠে সোজা ডাক্তারের মুখোমুখি দাঁড়ায়। ওর দৃষ্টি শান্ত, জানতে চাওয়ার আগ্রহ তেমন নেই, বিহেভ এমন। তবে ডাক্তার জানে এটা শুধু ঝড়ের পূর্বাভাস। মাথাটা নিচু করে একজন ডাক্তার এগিয়ে আসলো। ডাক্তারকে যথেষ্ট বয়স্ক, তাই বিনা দ্বিধায় সাফারের কাঁধে হাত রেখে বলল, ইটস গ্যাং র্যাপ। মাথাটা জিম ধরে যায় সাফারের। ঘুরে পড়ে যেতে নিলে নিশান্ত আর আমি এসে দৌড়ে ফেলে সাফারকে। নিজেকে ধাতস্থ করে আবারও ডাক্তারের দিকে তাকায়। কঠিন রোগে চোখে কঠিন ইশারা করে এরপর প্রচন্ড বাবে ইন্টারকোর্স করা হয়। অপরাধী যত সম্ভব 2 অধিক ছিল, 3 বা 4 জন হবে। হয়তো তারা নেশাগ্রস্ত ছিল। ড্রাগসের অভাবে ডোজে মানুষ এক প্রকার জানোয়ার হয়ে যায়, তারাও তেমন ছিল। পেশেন্টের সারা শরীর অসংখ্য সিগারেটের দাগ দেখা গিয়েছে। প্রাইভেট এরিয়াও ব্লেড দিয়ে কাটা হয়েছে। ভিকটিম হয়তো যন্ত্রণা অনুভব করার সুযোগ পায়নি, কারণ ভিকটিমের শরীরে নেশা জাতীয় ইঞ্জেকশন পুশ করা হয়েছিল। অতিরিক্ত যন্ত্রণার ব্লাড যাওয়ার কারণেই পেশেন্ট
তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই এই গল্পটার জন্য তো আমি নিজেও খুব অবাক হয়ে যাই যে আপনাদেরকে বারবার অপেক্ষা করাতে হয়, কিন্তু আমার হাতে এই গল্পের কোনো কিছুই নেই, সম্পূর্ণই লেখকের হাতে। লেখক যদি নিয়মিত না দিতে পারে বা তার বিভিন্ন সমস্যার কারণে, আমি জানি না আপনাদেরকে কি বলে বুঝ দেব, তবে একটাই বলবো, আশা করি গল্পটা অবশ্যই শেষ পর্যন্ত আপনাদের মনকে জয় করেই সমাপ্ত দেব। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।